গল্পের নাম ডাক্তারের বিপদ। অনেক দিন আগেকার কথা। সন্ধেবেলায় পাশের গ্রাম থেকে ডাক এলো। না গেলেই নয়। রোগীর অবস্থা শুনে ডাক্তারবাবু না বলতে পারলেন না। এসেছিলেন এক ভদ্রলোক। ডাক্তারবাবু ভাবলেন যাই, আর তাছাড়া সেবাই তো তার ধর্ম। অগত্যা ডাক্তারবাবুকে যেতেই হলো। দূর অবশ্য বেশি নয়, দুটি গ্রামের মধ্যে মাইল চারেকের একটা বিলের ব্যবধান। এই বিলটা সম্বন্ধে চারপাশের লোকের অনেক কালের ভয় আছে। বিশেষ করে বিলের মাঝামাঝি জায়গায় যে বহুকালের বুড়ো বট গাছটা আছে, সেখানে যে অসংখ্য ভূতের বাস, তাতে আর কারোর সন্দেহ নেই। কিন্তু রোগীর বাড়ি লোক যখন ভরসা দিলে যে তারা নিজে তাকে পৌঁছে দিয়ে যাবে, তখন আর ভয় করবার কি আছে? 3 বার দুর্গানাম স্মরণ করে হংসেশ্বর ডাক্তার ভর সন্ধেবেলায় বেরিয়ে পড়লেন। রোগী দেখে ওষুধের ব্যবস্থা করে যখন ফিরলেন, তখন রাত 10টার বেশি নয়। ফুটফুটে জ্যোৎস্না উঠেছে, আর তার ওপর সঙ্গে আলো নিয়ে আসছে দুজন বিখ্যাত লাঠিয়াল। ডাক্তারবাবু নির্ভয়ে খোশ গল্প করতে করতে চলে আসছেন, বরং বেশ ভালোই লাগছিল। যে বটগাছটার সম্বন্ধে সকলেরই ভয়, তারই নিচে দিয়ে আসতে ভয়ে তার গা ছমছম করে উঠলেও কেমন একটু গর্ববোধ করছিলেন। এমনি করে আস্তে আস্তে যখন প্রায় গ্রামের সীমানা এসে পৌঁছেছেন, আর মাত্র মাইল খানেক বাকি, হঠাৎ একটা মস্ত বড় ঘোড়া ছুটতে ছুটতে এসে প্রায় তার গা ঘেঁষে দাঁড়িয়ে পড়ল। এত রাতে হঠাৎ ঘোড়া দেখে এরা 3 জনই চমকে উঠলেন। ডাক্তারবাবু অবাক হয়ে সঙ্গের লোকদের জিজ্ঞাসা করলেন, কার ঘোড়া হে? চমৎকার ঘোড়াটি তো। একজন ঘোড়াটিকে ভালো করে দেখে বললে, সম্ভবত মদননগরের বাবুদের। তারা এক নতুন ঘোড়া কিনেছেন, বোধহয় সেইটে। আর একজন বললে, জিন লাগাম পরানো, হয়তো রাস্তায় কোথাও সওয়ার ফেলে দিয়েছে। ডাক্তারবাবুর ঘোড়ার খুব শখ। তিনি ঘোড়াটার গায়ে আস্তে আস্তে হাত বুলিয়ে বললেন, কিন্তু দুষ্টু ঘোড়া বলে তো বোধ হচ্ছে না। একে ঘোড়ার শখ, তার ওপর সমস্ত দিন হেঁটে হেঁটে তার পায়ে আর কিছু ছিল না। ঘোড়াটি দেখেই লোভ হচ্ছিল। এটাই চড়ে যেতে পারলে আর এই মাইল খানেক হাঁটার দুর্ভোগ ভুগতে হয় না। একজন সঙ্গী তার মনের কথা বুঝে বললে, যাবেন নাকি এটাতে চড়ে? কাল সকালে খোঁজ করতে এলে দিয়ে দিলেই চলবে। ডাক্তার মনে মনে লোভে ডসখুস করলেন। প্রকাশ্যে একটু ইতস্তত করে বললেন, সে কি হয়, কার না কার ঘোড়া, হয়তো বলবে। চোখ পাকিয়ে লাঠিয়াল সঙ্গী বললেই হলো। আমরা কি চুরি করেছি নাকি? জানতো চড়ে, যা হয় সে আমরা বুঝবো বলে ছাতি ফুলিয়ে ঘুষি মারলে। আসল কথা, এতে তাদেরও স্বার্থ ছিল। এইখান থেকে ডাক্তারবাবুকে ঘোড়ায় উঠিয়ে দিয়ে বিদায় করতে পারলে আর তাদের গ্রাম পর্যন্ত যেতে আসতে হয় না। ডাক্তারের নিজের তাগিদও কম হয়। সকাল সকাল বাড়ি ফেরা নিতান্ত প্রয়োজন। দুজন বিখ্যাত লাঠিয়ালের ভরসা পেয়ে তিনি আর দ্বিধা করলেন না। টপ করে ঘোড়ায় উঠে বসলেন। ঘোড়া আস্তে আস্তে গ্রামের দিকে চলতে লাগলো। তা দেখে লাঠিয়াল দুজন স্বস্তির নিঃশ্বাস পেলে গ্রামের দিকে ফিরে চলল। ডাক্তারবাবু এককালে ভালো ঘোড়া সওয়ার ছিলেন। এখনও ঘোড়া দেখলে তার পা সুরসুর করে। অনেক দিন পর ঘোড়া পেয়ে তার ইচ্ছে হলো
একটা ভালো চাবুক পেতে। হাতে চাবুক ছিল না, ছিল একটা ভাঙা ছাতা। সেইটা দিয়ে আঘাত করতেই ঘোড়াটা তীরের মতো ছুটল। বহু ঘোড়ায় এককালে তিনি চড়তেন, অনেক বদখেয়ালি তেজি ঘোড়া শায়েস্তা করেছেন, কিন্তু কোনো ঘোড়া যে এত জোরে ছুটতে পারে এ তার ধারণাই ছিল না। থামাবার জন্য তিনি বহু চেষ্টা করলেন, কিন্তু কিছুতেই থামানো যায় না। ঘোড়া তীরের মতো হাওয়া কেটে ছোটে। মনে হলো মাটিতে যেন তার পা ঠেকাচ্ছে না। একখানা গ্রাম চোখের নিমেষে পাশ কেটে চলে যাচ্ছে। বিলের রাস্তা, রাস্তা বলে কিছু নেই, কেবল বাবলার বন। তার মধ্য দিয়ে ঘোড়া বিদ্যুৎ বেগে কোন দিকে যে ছুটছে ডাক্তারবাবুর কিছুই ঠিক করতে পারলেন না। কেবল বাবলার বনের মধ্যে দিকে ছুটছে দেখে মাথা নিচু করে ঘোড়ার গলাটা জড়িয়ে ধরলেন। হঠাৎ একটু ভরসা হলো। কিছু দূর আগে নদী দেখে তিনি অনুমান করলেন রূপসী নদী, কারণ এদিকে আর বড় নদী নেই। চাঁদের আলোতে নদীর জল চকচক করছিল। তা দেখে ভরসা হলো এইবার ঘোড়াকে থামতে হবে। রূপসী প্রকাণ্ড বড় নদী, জলও যথেষ্ট, কিন্তু এটুকু ভাবতে তার যতখানি সময় লাগলো ততক্ষণে ঘোড়া নদীর ওপারে পৌঁছেছে। এতক্ষণ পর্যন্ত ডাক্তারবাবু জ্ঞান ছিল, কিন্তু ঘোড়া লাফিয়ে নদী পার হলো কি করে বুঝতে পারলেন না। ভয়ে তার সমস্ত শরীর কুঁকড়ে গেল। তিনি চোখ বন্ধ করলেন। এমনি করে কতক্ষণ চলেছেন জানেন না। হঠাৎ এক সময় দেখলেন প্রকাণ্ড বড় এক রাজবাড়ির দেউড়ির ভেতর দিয়ে এসে একজন ঘোড়ার লাগাম চেপে ধরলেন এবং আর একজন তাকে পরম সমাদরে নাপতে ইঙ্গিত করলে। ডাক্তারবাবু তখন জ্ঞান ছিল বলা চলে, ছিল নাও বলা চলে। তিনি চোখ মেলে সব দেখছিলেন এবং কান দিয়ে সব শুনছিলেন, কিন্তু কিছুই পরিষ্কার করে বুঝতে পারছিলেন না। চাকরের ইঙ্গিত মতো তিনি তার পিছু পিছু হলঘরের বারান্দায় গিয়ে উঠলেন। সঙ্গে সঙ্গে আর একজন চাকর পা ধোয়ার জল গামছা নিয়ে এলো। ডাক্তারবাবু হাত মুখ ধুয়ে অনেকটা সুস্থ বোধ করলেন। তারপর হল ঘরে গিয়ে বসলেন। মস্ত বড় হল ঘর, নিচে ঘর জোড়া ফরাস পাতা, অনেকগুলো তাকিয়া এখানে ওখানে ছাড়ানো। ওপারে ঝাড়ের আলোয় সমস্ত ঘর যেন ঝলমল করছে। আর সেই ঘরের মধ্যখানে একটি বৃদ্ধ ভদ্রলোক চোখ বন্ধ করে নীরবে আলবোলা টানছেন। তার মাথায় প্রকাণ্ড বড় টাক, ঝাড়ের আলোয় তা চকচক করছে। পাকা আমের মতো টুকটুকে রং, গায়ে একটা ফিনফিনে হাতকাটা বেনিয়ান, বাঁ হাতে সোনার তাগাদা দেখা যাচ্ছে, পরনে দামি একখানি ধুতি। কেমন যেন বিমর্ষভাবে বসে আছেন। তিনি ডাক্তারবাবুর দিকে একবার তাকিয়েই নীরবে ঘাড় নেড়ে বসতে বললেন। তার চোখের দিকে তাকিয়ে ডাক্তারবাবু নিজের অজান্তেই শিউরে উঠলেন। মরা ছাগলের মতো ঘোলাটে চোখ মানুষের দেখা যায় না, সে দৃষ্টিতে তার হাড়ের ভেতর পর্যন্ত বরফের মতো ঠান্ডা হয়ে গেল। তিনি তাড়াতাড়ি চোখ ফিরিয়ে নিলেন। ঘরটা নিস্তব্ধ, কেবল দেওয়ালের বড় ঘড়িটা টিকটিক করছিল। ডাক্তারবাবু চেয়ে দেখলেন রাত্রি মোটে 12:05। ভয় করবার কিচ্ছু নেই। এতক্ষণ মাঠে মাঠে ঘুরছিলেন, এখন বরং
লোকালয়ে ভদ্রলোকের আশ্রয়ে এসে পৌঁছলেন। তবু কেমন একটা অজানা ভয়ে তার গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল। এক গ্লাস জলের জন্য কাকে বলা যায় ভেবে এদিক ওদিক চাইতেই একটা চাকর এসে রূপোর গ্লাসে এক গ্লাস শরবত এনে তার সম্মুখে নামিয়ে দিলে। ডাক্তারবাবু খুশি হয়ে তার দিকে চাইতেই তার চোখে চোখ পড়ে গেল। ডাক্তারবাবু চমকে উঠলেন, তার হাত কেঁপে উঠল। আশ্চর্য, এর চোখও তেমনি ঘোলাটে, কিন্তু তৃষ্ণায় ছাতি ফেটে যাচ্ছিল। তিনি ঢকঢক করে এক নিঃশ্বাসে শরবতটা পান করে ফেললেন। আহ, এমন চমৎকার শরবত তিনি কখনো খাননি। শরীর যেন জুড়িয়ে গেল। তখনই আর একজন পান তামাক নিয়ে এলো। ডাক্তারবাবু তার চোখটা কীরকম দেখবার চেষ্টা করলেন, কিন্তু লোকটা যেন তার মতলব বুঝতে পেরে পিক করে একটু হেসে চোখ নামিয়ে সরে গেল। ডাক্তারবাবু আর কিছু না বলে একটা পান মুখে দিয়ে তামাক টানতে লাগলেন। কোথাকার তামাক এটা! চমৎকার তামাক! খেতে খেতে সুখে চোখ বুজে আসে। সেই বুড়ো ভদ্রলোক তখনও এক মনে তামাক টেনেই চলছিল, কিন্তু একটা কথা বলছেন না। বাইরে বহু লোকজন যাওয়া আসা করছিল, কিন্তু তাদের কারোর মুখে হাসিও নেই, কথাও নেই। আর একটা আশ্চর্যের বিষয়, ডাক্তারবাবু চারিদিকে চেয়ে দেখেন সবাই চোখ নামিয়ে চলছে। এতগুলো লোক যে এ বাড়িতে রয়েছে তা চোখে না দেখলে বোঝা যায় না। কথা তো কেউ বলছেই না, এমনকি তাদের পায়ের শব্দ পর্যন্ত পাওয়া যাচ্ছে না। ডাক্তারবাবু মনে হলো যে এ বাড়িতে হয়তো কারোর কঠিন অসুখ হয়েছে, হয়তো যখন তখন অবস্থা। ব্যাপার দেখে কর্তা বাইরে এসে গালে হাত দিয়ে বসেছেন। লোকজনের মুখ দিয়ে আর কথা সরছে না, কিন্তু তিনি বুঝতে পারছিলেন না যে এ বাড়িটা কাদের হতে পারে। এরা যে রাজা বিশেষ লোক তাতে সন্দেহ নেই। এদিকে 20-25 মাইলের ভেতর প্রত্যেক গ্রাম কখনো না কখনো কোনো না কোনো উপলক্ষে তিনি দেখেছেন, কিন্তু ঘোড়া তাকে 2 ঘন্টার মধ্যে এখানে এনে ফেলেছে। যত জোরেই ছুটুক, 2 ঘন্টার আর কতই বা রাস্তা যাওয়া যায়। বহু চেষ্টা করেও এ বাড়ি ডাক্তারবাবু আর কখনো দেখেছেন বলে মনে করতে পারলেন না। ব্যাপারটা বুড়ো ভদ্রলোককে জিজ্ঞেস করবেন মনে করছেন। এমন সময় খাবারের ডাক এলো। ডাক্তারবাবু খেতে গেলেন। খাবারের আয়োজন দেখে ডাক্তারের চক্ষু স্থির। প্রকাণ্ড এক সোনার থালায় খান কয়েক ফুলকো লুচি, তার চারদিকে কত যে তরকারি থরে থরে সাজানো, গরিব ডাক্তারবাবু কখনো তা চোখেও দেখেননি। রাত হয়েছে, অতিরিক্ত পথ শ্রমে ক্ষুধাও কম লাগেনি। তিনি আর কাল বিলম্ব না করে বসে পড়লেন। খেতে বসেই মনে হলো সবই আছে বটে, কেবল একটু লেবু আর নুন নেই। কথাটা তার মনে উদয় হওয়া মাত্র ঠাকুর এসে একটা রেকাবিতে করে নুন আর লেবু রেখে গেল। সব রান্নায় চমৎকার হয়েছিল, বিশেষ করে তোপসে মাছ ভাজা বড় ভালো লাগলো। এদিকে তোপসে মাছ পাওয়া যায় না তো। ভদ্রলোক কি করে কোথা থেকে জোগাড় করলে কে জানে। ডাক্তারবাবুর মনে মনে হাসি পেল যে ভদ্রলোক এত কষ্ট করে দুষ্প্রাপ্য তোপসে মাছ জোগাড় করেছেন, আর গলদা চিংড়ি জোগাড় করতে পারেননি। চিন্তা করা মাত্র
গলদা চিংড়ির মালাইকারি এলো। ডাক্তারবাবু কিন্তু এ কথা ভেবে দেখলেন না যে তিনি মনে মনে চিন্তা করা মাত্র কি করে এক একটা জিনিস এসে উপস্থিত হচ্ছে। ভাবলেন বোধহয় দিতে ভুলে গিয়েছিল, এখন এনে দিচ্ছে। ফলের থালাটা কোলের কাছে টেনে এনে দেখলেন ফলের আর কিছু বাকি নেই, শুধু একটা আম ছাড়া। তা এবারে এদিকে আম মোটে হয়নি। গোড়ায় মুকুল ভালোই হয়েছিল, কিন্তু ফাল্গুনের গোড়ায় কদিন কি যে কালবৃষ্টি হলো, একটি মুকুলও রইল না, সব ঝরে গেল। আম নেই সেই জন্যে। কিন্তু সেই মুহূর্তে মালদহের ভালো ফজলি আম যখন তার সামনে এলো, তখন তার বিস্ময়ের আর সীমা রইল না। অবাক হয়ে ঠাকুরের মুখের দিকে চাইতেই সেই চোখ মরা ছাগলের মতো ঘোলাটে। ঠাকুর সঙ্গে সঙ্গে যেন অপ্রস্তুত হয়ে হেসে চোখ নামিয়ে চলে গেল। কিন্তু সেই এক মুহূর্তে দৃষ্টি তার হাড়ের ভেতর পর্যন্ত ঠকঠক করে কাঁপিয়ে দিলে। ডাক্তারবাবু পরম পরিতোষ সহকারে আহার করেও কেমন যেন তৃপ্তি পেলেন না। তার মন তখন বিভ্রান্ত হয়ে উঠেছে। কি যে করবেন ঠিক করে উঠতে পারছেন না। কস্তুরী সুবাসিত পান মুখে দিয়ে সুগন্ধি তামাক টানতে টানতে একবার মনে হলো পালিয়ে যান। এই থমথমে বাড়ি, বিশেষ করে ওই বুড়ো ভদ্রলোকটিকে তিনি কিছুতেই সহ্য করতে পারছিলেন না। ভদ্রলোক এখনও ঠিক সেই জায়গায় ঠিক তেমন করে বসে, মুখে গড়গড়া নল। মাঝে মাঝে ডাক্তারবাবুর মনে হচ্ছিল ভদ্রলোকের মাথাটা আসল নয়, শ্বেত পাথরে কিংবা অমনি কোনো কিছুর। কেবল থেকে থেকে ধূমপান করে প্রমাণ করেছিলেন না, মাথাটা নকল নয়, আসলই। কিন্তু ভদ্রলোক চোখ তুলে তাকান না কেন, কথাই বা বলেন না কেন? এ কী রকম ভদ্রতা? এমন সময় ভেতর থেকে ডাক্তারবাবুর ডাক এলো রোগী দেখবার জন্য। রোগীর নামে ভদ্রলোক চাঙ্গা হয়ে উঠলেন। তাই বটে, বাড়িতে কঠিন রোগী না থাকলে লোকে এমন বিমর্ষ হয়ে চুপচাপ থাকে না। ডাক্তারবাবু উৎসাহের সঙ্গে ভেতরে গেলেন। কত ঘর, কত বারান্দা যে পার হলেন তাই অত্যানে। এত বড় বাড়ি রাজাদের ছাড়া কারুর হয় না। কিন্তু কোথাকার রাজা এরা? তিনি কি এদের নামও শোনেননি? কি জানি এ কোন দেশ? অবশেষে রোগীর ঘরে উপস্থিত হলেন। প্রকাণ্ড বড় হল ঘরের এক প্রান্তে একখানা মেহগনি খাটের ওপর রোগী আপাদমস্তক একখানা চাদর ঢাকা দিয়ে শুয়ে আছে। তার মাথার এক রাশ চুল খাট থেকে মেঝেই লুটিয়ে পড়েছে। শিওরে একটি মোমবাতি টিম টিম করে জ্বলছিল। সে আলোয় এত বড় হল ঘরের কিছুই আলো হচ্ছিল না, কেমন অদ্ভুত ধরনের ঝাপসা দেখাচ্ছিল। খোলা জানালা দিয়ে ঘরের স্থানে স্থানে চাঁদের আলো এসে পড়েছিল। ডাক্তারবাবু অবাক হয়ে দেখলেন সেই বুড়ো ভদ্রলোক ইতিমধ্যেই কি করে তার আগেই এসে ঘরের মাঝখানে বসে আছেন। এ ঘরেও মেঝেতে জাজিম পাতা, আর ভদ্রলোক নিচের ঘরের মতো অবিকল তেমনি করে বসে, চোখ নামানো, মুখে সেই গড়গড়া নল, নিঃশব্দে বসে। কিন্তু অত্যন্ত নিরীহ ডাক্তারও রোগীর সামনে চটপটে হয়ে পড়েন। ডাক্তারবাবু একবার ঘরের চারদিকে তাকিয়ে যেন কোনো কিছুই ভ্রুক্ষেপ না করে
রোগীর পাশের খালি চেয়ারটায় বসলেন। কারো দিকে না চেয়ে যেন দেয়ালকে লক্ষ্য করে বললেন, কতদিন ধরে অসুখ হয়েছে? অসুখটা কি? ডাক্তারবাবু আবার জিজ্ঞেস করলেন, কই দেখি মা আপনার হাতটা। এতক্ষণে যেন রোগীর দেহে স্পন্দন দেখা গেল, কিন্তু মুখের ঢাকা খুলল না। বোধহয় স্ত্রীলোক বলে। ডাক্তারবাবু আরও এগিয়ে এসে আর একবার বললেন, দেখি হাতখানা। বলে হাত বাড়াতেই আর একখানা হাত চাদরের ভেতর থেকে বেরিয়ে ধীরে ধীরে তার হাতে এসে ঠেকল। মাংসহীন হাত, আস্ত একখানা হাড়। ডাক্তারবাবুর সমস্ত দেহে যেন বিদ্যুৎ খেলে গেল। ভয়ে তিনি চোখ বন্ধ করলেন। সঙ্গে সঙ্গে বাতি গেল নিভে। হা হা করে চারদিকে থেকে আওয়াজ উঠল। মনে হলো সে শব্দে সমস্ত বাড়িটা বোধহয় হুড়মুড় করে তার মাথায় ভেঙে পড়বে। আর চোখ বন্ধ করেও তিনি দেখতে পেলেন হাজার জোড়া ঘোলাটে চোখ চারদিকে হাওয়ায় নেচে নেচে বেড়াচ্ছে, আর মিটিমিটি হেসে ইশারা করে তাকে যেন ডাকছে। ডাক্তারবাবু অজ্ঞান হয়ে চেয়ার থেকে সশব্দে মেঝেই পড়ে গেলেন। যখন তার জ্ঞান হলো তখনও ভালো করে ভোর হয়নি। দেখলেন বাড়িটা বড় বটে, কিন্তু রাত্রে যে ঐশ্বর্য দেখেছেন তার কিছুই নেই। দেয়ালে চুন বালি খসে খসে পড়েছে, ঘুলঘুলিতে হাজার হাজার চামচিকে বাসা বেঁধেছে, আর ঘরের মধ্যে ভীষণ একটা দুর্গন্ধ উঠছে। মেঝেতে কাল যে জাজিম দেখেছেন তার চিহ্নমাত্র নেই। সে লোকজনও কোথায় অদৃশ্য হয়েছে। ঘরে এক প্রান্তে একটা খাট আছে বটে, কিন্তু মেহগিনির নয়, একটা সাধারণ পায়া ভাঙা তক্তপোষ। ওর ওপরে যে ছেঁড়া তোষকটা আছে তার থেকে ইঁদুরে তুলো বের করে ঘরময় ছড়িয়েছে। ডাক্তারবাবু প্রায় হামাগুড়ি দিয়ে বাইরে বেরিয়ে এসে বসলেন। চেয়ার থেকে পড়ে যাবার ফলেই হোক, অথবা বহুদিন পরে ঘোড়ায় চড়ার জন্যই হোক, সর্বাঙ্গে ব্যথা বোধহয় হচ্ছিল। চারদিকে তাকিয়ে দেখতে লাগলেন যদি কারোর দেখা পাওয়া যায়। এমন সময় দেখা গেল একটি আধবুড়ো লোক আপন মনে হনহন করে আস্তে আস্তে হঠাৎ তাকে দেখে থমকে দাঁড়িয়ে গেল। এইবার ছুট দেবে বোধ হয়। ডাক্তারবাবু তাড়াতাড়ি ডাকলেন, শুনুন মশাই, শুনছেন? এটা কোন জায়গা বলতে পারেন? মানুষের গলা শুনে লোকটি যেন আশ্বস্ত হলো, তবু দূর থেকেই বললে, মহেশপুর, মালদা জেলা। বলেন কি? সে যে অনেক দূর। তা বোম্বাই থেকেই অনেক দূর বই কি, এখান থেকে কাছেই। লোকটি এতক্ষণে কাছে সরে এলো, হেসে পড়লে, কোত্থেকে আসছেন? ডাক্তার বুঝি? হ্যাঁ ডাক্তার, আসছি সেই মুর্শিদাবাদ থেকে। জঙ্গিপুরের কাছে আমার বাড়ি। বুঝেছি। কি বুঝলেন বলুন তো? এইখানে বসুন। লোকটি তার কাছে বসে বললে, এই যে বাড়িটা দেখছেন, এরা এককালে রাজা ছিলেন। ইদানিং অবস্থা খারাপ হয়ে আসছিল। কিছুদিন আগে গ্রামে হঠাৎ কলেরা লাগে। কলেরা জোর লাগতেই এখানকার হাসপাতালের ডাক্তার একদিন রাত্রে প্রাণের ভয়ে স্ত্রী পুত্র নিয়ে সরে পড়েন। ঠিক সেই রাত্রেই রাজবাড়িতে কর্তাবাবুর একমাত্র মেয়ের কলেরা হলো। গ্রামে ডাক্তার নেই। চারদিকে ঘোড়া নিয়ে লোক ছুটল যেখান থেকেই হোক ডাক্তার আনতে।
কিন্তু ডাক্তার আর পাওয়া গেল না। কর্তাবাবুর বড় পেয়ারের ঘোড়া মশাই, অমন ঘোড়া আমার চোখে আজ পর্যন্ত পড়েনি। মাঝ থেকে সেটারও যে কি হলো, রাস্তাতেই মারা গেল। আর ভোর হতে না হতেই রাজবাড়ির সমস্ত লোকও শেষ হয়ে গেল। সে এক আশ্চর্য ব্যাপার মশাই, যেন ভোজবাড়ি। কর্তাবাবুর কথা উঠতেই ডাক্তার শিউরে উঠলেন, বললেন, তারপর? তারপর আর কি মশাই? মাঠে কোনো ডাক্তারকে রাত্রে একা পেলে তার রক্ষা নেই। আপনি একা নন, এর আগে 2-3 জন ডাক্তার এমনি বিপদে পড়েছিলেন। উঠতে উঠতে লোকটি বলল, 100 মাইলের ফেরে পড়েছেন। এ বেলা আমার ওখানেই খাওয়া দাওয়া করবেন, চলুন। ও বেলা অন্য ব্যবস্থা করা যাবে। ডাক্তারবাবু উঠতে উঠতে বললেন, তাই চলুন। তাহলে এখানেই গল্পটি শেষ করলাম।